আমরা তো বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে জানি টেক্সট থেকে, টেক্সটে যেটুকু ছিল, আরেকটা হচ্ছে আর জানি হচ্ছে গল্পের বই থেকে। তো ডক্টর জাফর ইকবালের বই পড়তাম এবং তখন কিছু কনফ্লিক্টিং জিনিস খুব মাথায় আসতো, যে সবসময় কেন দাড়ি টুপিওয়ালারা ওখানে ভিলেইন এবং যুদ্ধের বিরোধিতা করেছেন, বাংলাদেশ চান নাই এবং মানুষগুলা খারাপ। কিন্তু আমার ফুল ফ্যামিলিতে তো আমি উল্টাটা দেখছি। এই মানুষগুলার আমি যদি একটা থার্ড পার্সন হিসেবে অবজার্ভ করি, দেশপ্রেম নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই, কিন্তু এটা তো টেক্সটের সাথে মিলছে না। প্রচলিত যেই টেক্সট, নন ফিকশন বলেন ফিকশন বলেন, মিলছে না। আমরা আমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে যা শেখাই, এথিক্স শেখাই, সেটা যদি সে বাইরে গিয়ে বৈপরীত্য দেখে, ডেফিনেটলি তার মনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হবে। আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, সেখানে জামাত শব্দটাকে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ইনফ্যাক্ট বাংলাদেশে এখনও অনেক জায়গাতে, এবং সেটার পিছনে অনেকে খুব স্ট্রং লজিকও দাঁড় করান। সেখানে আপনি এই পরিবারে বড় হচ্ছেন এবং ডেফিনেটলি আপনার সারাউন্ডিংয়ের জায়গা থেকে এই প্রশ্নগুলো অনেক আসতো। ডেফিনেটলি আপনার দিকে হয়তো অনেকেই বাঁকা চোখে তাকাতো যারা আপনারকে জানতো, এবং এই বাঁকা চোখে তাকানো বা ফ্যামিলিতে গিয়ে এই ধরনের মেসেজগুলো পাওয়া, এগুলো কখনো একটা স্টর্মিংয়ের মধ্য দিয়ে আপনি জান নাই? লাইক আপনি আজকে যে জায়গাটায় ডিসিশন নিয়েছেন বা যেভাবে আপনি আজকে খুব স্পষ্টভাবে বলতে পারেন হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং, কিন্তু আপনার নিজের জায়গা থেকেও আপনার একটা সময় তো কনফিউজ থাকার কথা ছিল, যেহেতু আপনি ৭১-এর পরে জন্ম নিয়েছেন। আপনার কনফিউশন ছিল না কখনো? কনফিউশন ছিল না, কিন্তু আপনি যেটা বলছেন এইটা সবসময় ছিল, একটা ফিয়ার ছিল এবং এটা এখনও আছে। কারণ আমি আপনাকে বলি যে আমি এমপি হিসেবে সিলেক্ট হয়েছি, এইটা আমি এ নিয়ে অনেককে বলেছি, অনেকে কনগ্রাচুলেট করেছে। ২ জন মানুষ এ পর্যন্ত বলছেন না এই দল থেকে কেন, আমি এটা দেখেছি। কিন্তু আমার কখনোই, আমি যেহেতু একটু পড়ুয়া স্বভাব ছিল, ছোটবেলা থেকে পড়তাম এবং আব্বু হচ্ছে জায়গাগুলো ধরিয়ে দিতেন যে এই জায়গা না একটু গ্যাপ আছে, এটা কি তুমি ফিল আপ করতে পারো? কেন এই ডিসিশনটা ওই সময় একটা পার্টি নেয়, এটা কি বুঝতে পারো? তখন আমরা হয়তো বলতাম, আপু আবার ডিসকাস করতেন। এবং নট নেসেসারিলি সব বই আমার নিজের লেখা বা আমার নিজের মতামতের মানুষের লেখা। আমি কর্নেল হামিদের বইটা পড়লাম, মেজর ডালিমের বইটা পড়লাম, ইভেন মেজর জলিলের বইগুলো পড়লাম। এগুলো থেকে তো একটা চিন্তা হয় যে আসলে যেটাকে তখন স্বাধীনতা বলা হচ্ছিল, সেটাকে আসলে আমরা আসলে স্বাধীনতা ডাকতে পারি কিনা, এবং যেই ফরম্যাটে এটা আমাদের সামনে এসেছিল, এটাকে যে দলটা ইসলামকে এবং বাংলাদেশকে পছন্দ করে তারা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। এখন ওইটুকুতে কিন্তু কারো অসুবিধা নাই, কারণ ওই সময় অনেকগুলো বাম দল বলেন, কমিউনিস্ট পার্টি তো সরাসরি দলীয়ভাবেই বিরোধিতা করেছে। কিন্তু এরপরে যেটা হইল যে কিছু ফৌজদারি অপরাধের দায় শুধুমাত্র একটা দলের এই লিডারদের ওপর আসলো, এটা তো অনেক বড় একটা প্রশ্ন। এবং আমার যদি ফ্যামিলি মেম্বারও হয়, এ ধরনের অন্যায় কেউ করেছে, তাকে সাপোর্ট করার তো প্রশ্নই ওঠে না। এগুলো ব্যাপারে যখন জিজ্ঞেস করছিলাম, এবং আমার সৌভাগ্য হয়েছে যে ওই যে আব্বু আম্মুর হাত ধরে এক একটা বাসায় যাওয়া, আমাদের প্রোগ্রামগুলো তো বাসায় বাসায় হয় না। তার মানে মার্দি, আমরা কি বলতে পারি জামাত ইসলাম, আপনার কথা যদি মানে এটাই হয়, তাহলে জামাত ইসলাম কোনো দোষ করেনি ৭১-এ? আসি তো আমরা এই বাসাগুলোতে হয়ে আসছি। যেমন কাদের মোল্লা চাচার বাসায় আমি অসংখ্যবার গিয়েছি। ওনারা যে বিল্ডিংয়ে থাকেন ওইটারই ৩ তলায় আমাদের অফিস ছিল, মানে ছাত্রী সংগঠনের অফিস ছিল। তো চাবিটা ওনাদের বাসায় থাকতো। তো অনেক সময় এরকম হয়েছে ওনাদের বাসায় যেতে হচ্ছে। ওনার ৪ মেয়ের সাথেই আমার সম্পর্ক আছে, আমরা হয়তো একসাথে প্রোগ্রামে বসছি। তো এই মানুষগুলোকে তো বাসায় চিনি, এই মানুষগুলোকে দেখে তো বড় হয়েছি। কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে এই কথাগুলো তাহলে কেন আসছে? যে কেউ আমার জায়গায় থাকলে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটাই নিত, যে মানুষগুলা কোনো অন্যায় করেন নাই। একটা পলিটিক্যাল ডিসিশনের কারণে একটা দলকে আপনি অ্যাকিউজ করতে পারেন, ইট ক্যান বি আ মিস্টেক, কিন্তু এটাকে আমি অপরাধ বলবো কিনা, ক্রাইম বলবো কিনা, সেটার জন্য তো আপনাকে প্রমাণ করতে হবে। এবং এটা ক্রিমিনালের নিজের দায়িত্ব না নিজেকে প্রমাণ করা। যে অভিযোগ করেছে, এটা সারা পৃথিবীর আইনের বৈশিষ্ট্য, যে অভিযোগ করেছে তাকে প্রমাণ করতে হয়। এটা কি বিশ্বাসযোগ্য কথা যে যেই মানুষটা 71-এ হাজার হাজার খুন করেছেন, রেপ করেছেন, 71 থেকে 2010 পর্যন্ত যদি ধরি, তার ব্যাপারে একটাও ফৌজদারি মামলা নাই। ইভেন
71-এর পরেও যখন যুদ্ধাপরাধীদের মামলাগুলো হচ্ছিল, সেখানে ওনাদের কোনো মামলা নেই, কোনো জায়গায় কোনো নাম নেই। কাদের নাই মামলা? তাহলে হ্যাঁ, কাদের মামলা নাই? যাদেরকে আমরা ফাঁসি দিতে দেখলাম, ওকে, রাইট। তো তাহলে তো বোঝা যায় যে এখানে একটা পলিটিক্যাল গেম আছে। এবং যুদ্ধের বিরোধিতা শুধু জামাত করে নাই, দল হিসেবে অনেকগুলো দল করেছে, এবং তারা আবার পরে দেখলাম সুন্দর চেপে চেপে বাংলাদেশে জায়গা করে নিয়েছে। কেউ তাদেরকে কিচ্ছু প্রশ্ন করে নাই, তাদের নাগরিকত্ব বাতিল হয় নাই। কিন্তু একটা দলের সাথে একটা বইমাত্রেয় সুলভ আচরণ করা হচ্ছে, এইখানে আসে প্রশ্নটা। ওকে। এবং এরপরে এসে এখন পর্যন্ত এসে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই দলটা থাকলে লুটপাট করতে অসুবিধা হয়। কিন্তু সেটা কি জামাত ইসলাম ঠিক করেছে? আপনি কি মনে করেন, মানে 71-এ যে সমর্থনটা না করা? একটা জায়গায় যখন ডিসপ্লে হয়, আপনি লেভেলে থাকলে বুঝবেন না এখানে কি হচ্ছে। স্টেডিয়ামে যখন একটা ডিসপ্লে হয়, যে ইনস্ট্রাক্টর কিংবা যারা খেলছে তারা কিন্তু জানে না যে উপর থেকে তাদেরকে কেমন দেখা যাচ্ছে। কারা ভালো দেখতে পায়? যারা স্টেডিয়ামে একদম উপরে গ্যালারিতে থাকে, অথবা কেউ যদি ড্রোন দিয়ে দেখে, রাইট। একটা ঘটনা যখন হয় তখন পলিটিক্যালি ডিসিশনটা রাইট হচ্ছে কিনা এটা অনেক সময় একটা দল বুঝে না, একটা দেশও বুঝে না। আপনি যদি 54, আমি এখন একটা বই পড়ছি, 54 সালের নির্বাচনটা, যুক্তফ্রন্ট নির্বাচনটা পড়ছিলাম, তো তখন ওখানে দেখছিলাম যে আসলে পলিটিক্যাল স্টান্টবাজি এবং পলিটিক্যাল মিস্টেকস অ্যান্ড পলিটিক্যাল বিহাইন্ড দ্য ডোর ডিসিশনস কিভাবে আমাদের দেশটাকে বারবার এসে আক্রমণ করে। 71-এ কে ঠিক করেছে, কে ভুল করেছে, এটার চাইতে বড় সত্য হচ্ছে 71-এ বাংলাদেশ আলাদা হলো, রাইট। আলাদা হওয়ার পরে দেশদ্রোহিতামূলক কাজ কি কেউ করেছিল? আমার কাছে এটা অনেক বড় একটা প্রশ্ন। যুদ্ধ যখন হয় তখন অনেকেই বুঝে নাই যে কি হবে, কি হতে যাচ্ছে। কেউ কেউ অনেক বেশি দেশপ্রেম নিয়েও বর্ডার পার হতে পারে নাই। কমিউনিস্ট পার্টির ছেলেরা বর্ডার পার হতে পারে না, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, কারণ ইন্ডিয়া তাদেরকে বিশ্বাস করে না। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।